আপনি ক্যানটা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেললেন কেন? সরি। হোয়াট সরি? আপনি একটু ভালো করে তাকিয়ে দেখুন, আমরা এখানে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি, আপনি এখানে নিজে থেকে ময়লা করছেন। আচ্ছা বললাম তো, দেন আমাকে, আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। না, আপনাকে এখন শাস্তি পেতে হবে। শাস্তি পেতে হবে মানে? আপনি রাস্তা নোংরা করেছেন, অন্যায় করেছেন, আর অন্যায় স্বরূপ আপনাকে 10 মিনিট এখন আমাদের সঙ্গে কাজ করতে হবে। এটা আপনার শাস্তি। আপনার কাছে কি মনে হয় যে এখানে যারা কাজ করছে তারা এই রাস্তাটা নোংরা করে তারাই পরিষ্কার করছে? না, আমরা এখানে সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি, তার জন্য এখন আপনাকে আমাদের সঙ্গে 10 মিনিট জুড়ে কাজ করতে হবে। আরে আজব, আমি যেটা ফেলেছি সেটা তো আমি বললাম পরিষ্কার করে দিচ্ছি, এখন আপনি আমাকে দিয়ে জোর করে রাস্তা পরিষ্কার করাবেন নাকি? আপু, লজ্জার কিছু নেই, আসুন আমাদের সাথে জয়েন করুন, আপনার ভালো লাগবে। শাকিলা, ওনাকে একটা গ্লাভস দাও। এনে ধরুন, ধরুন, কাজে লেগে পড়ুন। কিরে মা, তুই যে এত সুন্দর ঝাড়ু দিস তা তো জানতাম না। তুমি শুধু আমার মেয়ের ঝাড়ু দেওয়াটাই দেখলে, আরো কত রকমের কত কাজ করেছে, কই সেগুলো তো দেখলে না। তোমরাও দেখেছো? আমরা দেখেছি, কি বলছি, সবাই দেখেছে। যেমন তোর মামা, চাচুরা সবাই দেখে তো ফোন দিতে দিতে আমাকে পাগল করে ফেলছে। আমার যেই মেয়ে বাসায় কোনোদিন এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায়নি, সেই মেয়ে যে এইভাবে নিঃস্বার্থভাবে কাজ করবে, এটা আমি কল্পনাই করিনি। এখন থেকে ভালো ভালো কাজ করবি আর সবার দোয়া নিবি, বুঝতে পারছিস? এই হাসিব, চারা গাছটা এখানে নিয়ে আসো না। এই আমি দিচ্ছি। আমিও না আপনাদের সাথে আজ থেকে রেগুলার কাজ করতে চাই। গতকালকে তো আপনাকে যে কত জোর করে কাজ করাতে হলো, আজকে আবার নিজে থেকে কাজ করতে আসছেন। আমাদের সাথে কাজ করা কিন্তু এতটাও সহজ না। সারাদিন রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, এরকম আরো অনেক পরিশ্রম করতে হয়। আপনি পারবেন না? না, পারবো। আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। আর তাছাড়া আপনি মনে হচ্ছে নিজে খুব কাজ করেন, সারাদিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকুমের পর হুকুম করেন। এটাকে হুকুম বলা না, এটাকে বলা হয় নেতৃত্ব। একজন যদি নেতৃত্ব না দেয় তাহলে পুরো দলের কাজ বোঝাবে কি? ঠিক আছে, আপনি নেতৃত্বই দেন, আপনার নেতৃত্বে কাজ করতে চাই। এখন বলেন আমার কি করতে হবে। এই যে গাছ লাগানো শেষ, এবার বলেন আমি কি আপনার টিমের সদস্য হতে পারবো নাকি আমার আরো কিছু করা লাগবে? না, ঠিক আছে, আর কিছু করতে হবে না। আপনি এখন থেকে আমাদের টিমের সদস্য, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে চলেন বাকি কাজগুলো লাগিয়ে ফেলি। হ্যাঁ, আমি অনেক অ্যাক্টিভ। আসেন। আচ্ছা মা, এই যে গেটের সামনে একটা লেটার বক্স লাগাইছিস, তোর কি মনে হয় এই জামানায় কেউ তোকে লেটার দিবে? না দিলে নেই, আমার শখ, চিঠি আমার ভালো লাগে, তাই একটা লেটার বক্স বানিয়ে রাখছি। এই যুগে আবার চিঠি লিখলো কে? সঙ্গে আবার ফুলও আছে। প্রিয় ময়ূরাক্ষী ময়না, বর্ষা ভেজা একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা নিও, সঙ্গে নিও বিকল হৃদয় বসন্তের প্রথম প্রহরের সুর। যেই সুরের মূর্ছনায় তোমাকে দেখলেই মুগ্ধতায় পরিপূর্ণ করে আমায়। জানি ভালো আছো, তবুও সৃষ্টিকর্তার কাছে সবসময় বলি তিনি যেন তোমাকে প্রতি মুহূর্তে সুস্থ রাখেন। কাউকে দেখার নেশায় মাতাল হবার দৃষ্টান্ত বোধহয় আমিই প্রথম। জানি না এই নেশার শেষ কোথায়, শুধু জানি তোমাকে দেখতে ভালো লাগে। তোমার হাসি, তোমার ওই ঠোঁটের উষ্ণ বুলি, বাতাসে দুলতে থাকা তোমার দীঘল কালো চুল। আমাকে নিয়ে এত সুন্দর করে চিঠি কে লিখতে পারে? বাহ ময়না আপু, আজ আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একদিন যেতে যেতে ফ্যাশন শো শুরু করে দিয়েছো, এটা তো কাজের জায়গা নাকি? এভাবে বলছেন কেন? কাজের জায়গাতে সুন্দর করে সাজুগুজু করে পরিপাটি হয়ে আসা যাবে না? তা পারো, কিন্তু তাই বলে তোমাকে তো মাথায় রাখতে হবে এখানে কাজ করতে আসছো। আর তাছাড়া এটা কি রঙের শাড়ি পরে আসছো? নীল রঙের শাড়িতে মেয়েদেরকে কতটা বিশ্রী লাগে তুমি জানো? আপনি জানেন নরমাল একটা ড্রেস পরতে 5 মিনিট লাগে, সেখানে আমি 30 মিনিট ধরে শাড়িটা পরেছি। উদ্ধার করে ফেলেছো। শোনেন, আপনার না উপলব্ধি করার ওই চোখটাই নেই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে নীল শাড়ি পরা নারী মানে স্বপ্ন, যারা ওই চোখ দিয়ে একটা নীল শাড়ি পরা মেয়ের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে। তোমার লেকচার শেষ হয়েছে, কাজের দিকে ফিরি আমরা। কি করব বল? ছবি আঁকতে পারো? কি করতে হবে সেটা বলেন, সব করব। এই যে ওদের মতো করে সুন্দর করে ছবি আঁকতে হবে। প্রিয় ময়ূরাক্ষী ময়না, আজকে তোমাকে ময়ূরাক্ষী না দেখে বড্ড নীলপরি ডাকতে ইচ্ছে করছে। কারণ নীল শাড়িতে তোমাকে এতটা সুন্দর লাগছিল যেন এক নীল ডানাকাটা পরি চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। কোন এক মেঠো পথে তুমি নীল শাড়ি পরে আমার সঙ্গে থাকবে, আমি সাদা পাঞ্জাবি পরে সঙ্গী হব তোমার। আবার যখন রাস্তায় বের হবে শুভ্র সাদা শাড়ি পরে নিও, কালো চুলের খোপায় সাদা গাছটা দিয়ে একটু সাজিয়ে দিও, সুন্দর লাগবে। আজ এতটুকুই, নিজের যত্ন নিও। দুপুরের কত আবদার, একবার নীল শাড়ি পরে দেখতে চাই, একবার সাদা শাড়ি পরে দেখতে চাই, যেন আমি ওনার বিয়ে করা বউ। মেঘের আড়াল থেকে সূর্যের মতো শুধু উঁকি মারছেন, দেখতে কেমন? আমি তো আপনাকে চিনি। তুমি কি সাজগোজ ছাড়া আর কিছুই বোঝো না? সাজগোজ করলে খারাপ কি? আর তাছাড়া সাজগোজ করলে কি খারাপ লাগে নাকি? আমাকে তো সুন্দরই লাগে। নিজেকে সুন্দর লাগলে সাজগোজ করতে ক্ষতি কি? আপনার খারাপ লাগছে? খারাপ লাগার কথা তো আমি কোথাও বলিনি, কিন্তু এতটাও ভালো লাগানো যাবে না, এতে মানুষের নজর পড়বে। নজর পড়লে পড়বে, তাতে আপনার সমস্যা কি? অবশ্যই আমার সমস্যা আছে। একটা বাজে ছেলের নজর যদি তোমার দিকে পড়ে তাহলে আমার সদস্য একজন কমে যাবে, সেটা তো আমি চাইবো না। তোমার চুলের ওই গাজরাটা খুলে আমাকে দাও। কেন?
দরজা খুলে দিব কেন? তুমি এখানে কাজ করতে আসছো, কিছুক্ষণ পর তোমার চুল থেকে খুলে এটা এমনিতে মাটিতে পড়ে যাবে। তার আগে আমার হাতে দাও। দাও। সবাই শোনো, আগামী 1.5 মাস আমাদের এই সকল কার্যক্রম বন্ধ থাকবে, ঠিক আছে? কেন 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 কার্যক্রম বন্ধ থাকবে কেন? কারণ সামনে সবার পরীক্ষা। এই 1.5 মাস সবাই সব কার্যক্রম বন্ধ রেখে শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি নিবে, তাই। পড়াশোনা তো করাই যায়, আমার পড়াশোনা করতে এত ভালো লাগে না, আমার কাজ করতে ভালো লাগছে, সবার সাথে কাজ করবো আমি। ঠিক আছে, তাহলে আগামী 1.5 মাস পরে আমরা সবাই আবার একত্রিত হচ্ছি। আর এর মাঝে আমি সবার সঙ্গে যোগাযোগ করবো, ঠিক আছে? সবার নাম্বারই তো আমার কাছে আছে, শুধু ময়নার নাম্বারটা নেই। তোমার নাম্বারটা দাও তো। না না, আমার নাম্বার আপনাকে দিতে পারবো না, আপনি লোকটার সুবিধা না। দেখেছি, অনেক কিছু দেখেছি, বলবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে হবে না। শাকিলের কাছে তোমার নাম্বারটা দিয়ে দাও, ওই তোমার সাথে যোগাযোগ করবে। আমি বাইরে গেলে সে তো আমাকে সবসময় দেখে, তাহলে কাল বাইরে গিয়ে আমি চারদিকে সবার প্রতি নজর রাখবো। আমিও তাকে খুঁজে বের করবো। কোথায় যাচ্ছেন? কোথায় যাব? একটু বের হলাম আর কি। আমাকে দেখে লুকাচ্ছিলেন কেন? নাম্বার দেইনি বলে পিছে পিছে ফলো করছেন, তাই তো? ফলো করছি মানে? আমি তো তোমার সামনে থেকে আসলাম, সামনে থেকে এসে কাউকে ফলো করা যায়? সামনে থেকে আসেন আর পিছন থেকে আসেন, আপনি আমাকে ফলো করছেন, ব্যাস। সবাই না ঘুরলেও হবে, একজন ঘুরলেই হবে, অন্তত আপনার মতো এরকম কাঠখোট্টা টাইপের কেউ যেন আমার পিছে না ঘুরে। ওরকম একজন দেখি খুঁজে নাও, আমাকে আর বিরক্ত করো না। এই ডিস্টার্ব মানে? তুই সারাদিন একা একা বারান্দা বসে থাকিস কেন? কিছু না, এমনি বসে আছি। শোন মা, আমার মনে হয় পাড়ার কোনো দুষ্টু ছেলেই কাজ করেছে। আমা, এতটা সাজিয়ে গুছিয়ে কেউ দুষ্টামি করবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মানুষটা আমাকে ভালোবাসে। সে আর দুষ্টামি করতে চায় না, সেই জন্য আসে না। তোর বাবা খেতে ডাকছে। ছেলেটা কে মা? মা, ছেলেটা তোর বাবার বন্ধুর ছেলে, আদনান, তোর সাথে বিয়ে ঠিক করেছে। আমার বিয়ে মানে আমি কি এখন বিয়ে করব বলেছি? আশ্চর্য, তোর বলতে হবে কেন? আমরা তোর বাবা মা হিসেবে তোর বিয়ে ঠিক করতে পারি না? এরকম ভালো ছেলে সবসময় পাওয়া যায় না। অল্প কিছুদিনের মধ্যেই আদনানের সঙ্গে তোর বিয়ে। বাবা, আমি যেটা বলেছি সেটাই হবে, এটাই আমার শেষ কথা। তুমি বোঝাও তোমার মেয়েকে। আপনি কোথায় আমি জানি না, কেন এইভাবে হারিয়ে গেলেন সেটাও জানি না। কারো মনের মধ্যে ভালোবাসার ঝড় তুলে নিজেকে লুকিয়ে রাখছেন কেন? একবারও ভাবলেন না যে মেয়েটা কিভাবে চটফট করবে? আজ 4 দিন হলো আপনি আসেন না। 4 দিনে 400 বারেরও বেশি আমি চিঠির বক্স চেক করেছি। এবার কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে যাব। কতগুলো দিন পার হয়ে গেল, কাউকে না দেখে এতটা ভালোবাসা যে আমি কোনোদিন কল্পনাও করিনি। আপনাকে কোনোদিন দেখিনি, কিন্তু এই মনের মধ্যে আপনার জন্য কতটা স্থান ছিল সেটা হয়তো কোনোদিন বোঝাতে পারবো। আগামীকাল আমার বিয়ে, বাবা মার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। আপনি থাকলে আজকে আমাকে কাঁদতে কাঁদতে চিঠি লিখতে হতো না। আপনি ভালো থাকবেন, আমি ভালো নেই। আরে ফাহিম ভাই, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কি দুজনে পরিচিত? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না বিয়ের আগে আমি একটা সংগঠনে কাজ করতাম, ওটার নেতৃত্ব দিতেন ফাহিম ভাই। কোথায় যাচ্ছেন আপনি? আমি গ্রামে যাচ্ছি। আমি শ্বশুর বাড়িতে, রাজশাহী। আচ্ছা, আপনি কি এখনো সেই সংগঠনের সাথে জড়িত আছেন? খুব একটা সময় হয়ে উঠছে। প্রতিদিনের মতো সেদিনও চিঠি নিয়ে ময়ূরাক্ষের বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় একটা দৃশ্য দেখে থামতে হলো। ক্ষমতা সেনের নেতার লোক রাস্তার পাশের গাছ কাটছিল। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমি বাধ্য হয়ে প্রতিবাদ করতে গেলাম, বোঝাতে চেষ্টা করলাম এগুলো অন্যায়, মানুষের ক্ষতি হবে। ভাগ্যটা এতটাই খারাপ যে লোকটা রাস্তায় পড়ে গিয়ে কপাল কেটে গেল। আর এমন অপরাধে অভিযুক্ত হয়ে আমি হলাম জেলখানার আসামি। ক্ষমতাসীনদের প্রভাবে আমার 3 মাসের জেল হলো। জেল থেকে বের হয়ে যখন ময়ূরাক্ষের কাছে ছুটে গেলাম, তখন দেখলাম আমার ময়ূরাক্ষী আর নেই। আমরা একসাথে এক সংগঠনে যখন কাজ করেছিলাম না, তখন তো তোমার সাথে কত রকম ফাজলামি করেছি। তুমি এগুলো নিয়ে তোমার মনের মধ্যে কোনো উদ্যোগ জমিয়ে রেখো না, কেমন? আর তুমি সবসময় ভালো থেকো।